আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিএসসির ভাষণ রেকর্ড বুধবার, বিটিভিকে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও ধর্মের অপব্যবহার করবে না জামায়াত, মন্তব্য ডক্টর শফিকুর রহমানের। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ভোট হলে সেটা হবে মব কালচার, মন্তব্য আনিসুল ইসলাম মাহমুদের। নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তবে ভাষণটি 10 ডিসেম্বরই প্রচার করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। বলেন, এটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এখতিয়ারে রয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করার দিনক্ষণের কথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন, আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়েও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। ইসির সাথে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কথা বলেন আখতার আহমেদ। যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। তাদেরকেও রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি, সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না, অতীত তো অনেক কিছু ঘটেনি যেটা এবার ঘটতেছে। এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে আর নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার, বিজিপি, সেনা সদস্যদের মোতায়েনের পর নিবন্ধনের সময় ঠিক করা হবে বলে জানায় ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ একক চিন্তা চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যা গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা চলছে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন নির্বাচিত সরকার। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দ্বিতীয় দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এ সময় তিনি অভিযোগ করেন, নীতি আদর্শহীন একটি দল রাজনৈতিক ফায়দা নিতে ধর্মকে ব্যবহার করছে। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো অবাস্তব প্রতিশ্রুতি নয়, সুযোগ পেলে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে বিএনপি। বাংলাদেশের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে, কিন্তু আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। তিনি বলেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন চলতে দেয়া যাবে না, গণতন্ত্রই সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক, বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, অনেকে নিজের মতামত জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে। মনোনীত প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও জামাত ধর্মের অপব্যবহার করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা শুধু নির্বাচন আসলে নামাজ পড়েন, টুপি পরেন, হাতে তসবিহ নিয়ে চলেন, তারাই ধর্মকে ব্যবহার করে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী জাতীয় নির্বাচন, দলীয় ইশতেহার, ক্ষমতায় গেলে সরকার গঠন, জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষমতায় গেলে সরকার গঠনের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। অ্যাটলিস্ট আগামী 5টা বছর সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা ধর্ম মেনে চলেন, শুধু নির্বাচন আসলে ধর্মকর্ম করেন এমন না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এদিকে তফসিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করা সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে দলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের শীর্ষ পর্যায়ের এই নেতা।
সহজে পায় না সেক্ষেত্রে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও তাকে বিদেশে নেওয়ার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বেগম জিয়ার মেডিকেল বোর্ড। তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও মঙ্গলবার ঢাকায় আসছে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়া পরিবারের সদস্যরা আপাতত এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে বিকেল থেকে হাসপাতালে অবস্থান করেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে সেটা মব কালচারে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটিলতায় পড়ে ফেসে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিগত 54 বছরের রাজনীতিতে একে অপরকে অপমান করার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। রাজধানীতে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ ও মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে বেগবান করতে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে গঠিত হল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। 18টি দল জোটভুক্ত হয়েছে জানিয়ে নেতারা বলেন, ভোট নয়, রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত হয়েছে এনডিএফ। এ সময় নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। আমি তো 7-8 বার নির্বাচিত হয়েছে, এইবার শুনি একটা হলে নির্বাচন হয় নাই। এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। আগামী ফেব্রুয়ারিতে বৈষম্যহীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নেতারা। বলেন, একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তোলা এখন সময়ের দাবি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়োজন না। আগামীতে জাতীয় পার্টির কোন অংশ নিবন্ধন পাবে তা আদালত নির্ধারণ করবে জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নতুন জোট এনডিএফে 18টির মধ্যে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 1.5 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকারকে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন দেওয়া হচ্ছে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোট নিয়ে জনগণের সংশয় নেই, যথাসময়ে ভোট নিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। তফসিলের পর প্রচারণায় সব দল সমান সুযোগ পাবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। প্রধান উপদেষ্টাকে ভোট নেয়ার প্রস্তুতির বিষয়ে অবহিত করেছে নির্বাচন কমিশন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকেও নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইলেকশনের আগে অপরাধ সম্পূর্ণ বন্ধ করার ম্যাজিক বাটন নেই, তবে নিয়ন্ত্রণে রয়েছে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন। এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন কখন দিতে হবে এমন শর্ত ছিল না। তবে দেশ ও জনগণের স্বার্থেই ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করছে নির্বাচন কমিশন। আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। এ সময় তিনি কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়েও।
জানান, বন্দর থেকে বছরে 900 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। বিদেশিদের ইজারা দিলে এটা বন্ধ হবে, তাই ষড়যন্ত্র করছে একটি চক্র। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা। চিটাগং পোর্টটা হচ্ছে একটা এই সোনার ডিম পাড়ার মুরগির মতো। বারবার বাধার মুখে পড়লে বিদেশি বিনিয়োগ আসবে না বলেও সতর্ক করেন তিনি। বিদেশি ইনভেস্টমেন্ট না আনেন। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের যে সম্পর্ক। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মী আয়েশা পলাতক রয়েছে। পুলিশের ধারণা, গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিলিং মিশন শেষ করে খুনি স্কুল ড্রেস পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। এই ঘটনায় ওই বাসার সিকিউরিটি গার্ড ও দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। GM তসলিমা রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়ির 7ম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও এক কন্যাসহ বসবাস স্কুল শিক্ষক আজিজুল ইসলামের। সকালে শিক্ষকতার কাজে বাসা থেকে বেরিয়ে যান তিনি। এই সময় বাসায় ছিলেন তার স্ত্রী লাইলা আফরোজ এবং নবম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ। রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা আর কি। আমরা গার্ডকে বলি যে এরকম কাজের মেয়ে যদি থাকে কাজ করবে এরকম পাঠানোর জন্য। বার 2-1 তার কাছে তার অ্যাড্রেস চাওয়া হয়েছে, বলা হয়েছিল যে ক্যাম্পে থাকে ভাড়া, এরকম চাচির সাথে বাড়ি বলেছিল রংপুরের দিকে, পুড়ে গেছে, এভাবে আসছে, বাবা মা মারা গেছে। বাট আই থিঙ্ক এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ ওয়েল। গৃহস্থলী কাজের জন্য 4 দিন আগে আয়েশা নামের এক গৃহ পরিচারিকাকে নিয়োগ দেয় এই পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর স্কুল ড্রেস পরে সেখান থেকে ওই গৃহকর্মী বেরিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা জানান, ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার কারণে তাকে চিনতে পারেননি তারা। মেয়েটা হিজাব পরে, স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? সিকিউরিটি কাজটা কি? আমার দারোয়ান আমার কেন? দারোয়ান যখন একটা যখন বের হবে তাহলে ধরবে না? পুলিশের ধারণা, অস্থায়ী সে কাজের বুয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বেশ কিছু আলামত এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ডিবি, সিআইডি, পিবিআই ও র্যাব সহ বেশ কয়েকটি সংস্থা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জমে উঠেছে গাজীপুর 5 আসনে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, ব্যক্তি বিশেষে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে সমৃদ্ধ ঢাকার অতি নিকটে গাজীপুর 5 আসন। কৃষি এখানকার মানুষের অন্যতম জীবিকা। প্রাকৃতিক বৈচিত্র্যের কালীগঞ্জ পুবাইল সংসদীয় এই আসনটিতে লেগেছে ভোটের হাওয়া। চায়ের দোকান, বাজারঘাট কিংবা পাড়া মহল্লায় নির্বাচনী নানা মেরুকরণ মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। রাস্তা কতদিন ধরে ভাঙ্গা ওরা রয়েছে, আজকে 5 বছর ধরে এটা খালি রোদলাই হইতেছে, কিন্তু কাম হইতেছে না।
5 বছর ভর একটা বুড়াই এইবার কাদি মনে করেন 18 বছরে 19 বছরের মাথাত এইটা যদি বেয়া ভুলে জায়গা তত একেবারে গেল কই। আমরা কারো দলভুক্ত না, আমরা ব্যক্তি হিসাবেই ভোট দিই, যার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, ন্যায্য বিচার পাই। প্রার্থীরা গণসংযোগ সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা, এটা 70 দশকের মান্দাতার আলামের রাস্তা, সেই রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেইটা যদি হয় এদিকের যে যানজট রয়েছে সেই যানজট নিরসন হবে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। কালীগঞ্জ পুবাইলবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন। কোন ধরনের হানাহানি মারামারি চলবে না, কোন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না, আমি করতে দিব না, কাউকে করতে দেব না এবং আপনাদেরকে হক ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাকে যদি ইজ্জত দেয় আমি দাঁড়িয়ে থেকে যেইভাবে পারি সেইভাবে কাজ আদায় করে আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের ভাগ্য বদলে কাজ করবে প্রার্থীরা, এমনটাই আশা ভোটারদের। ঢাকার পাশে হলেও গাজীপুর 5 আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রয়েছে, বেকারত্ব এবং মাদকাসক্তির অভিশাপও। কৃষিক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। ভোটাররা বলছেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের ভিড়ে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচার প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা। পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নিবে এবং দানেশ শীষকে বেছে নিবে ইনশাল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসাবে আমি মনে করি অভিজ্ঞতাকেই বেছে নেওয়া উচিত। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী। প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে শিবপুর নরসিংদী 3-এর প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন। জনগণ তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাপানে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। তারা জানায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হোক্কাইডো অঞ্চলে 53.1 কিলোমিটার গভীরে। ভূকম্পনের সাথে সাথে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়ে। উৎপত্তিস্থল ছাড়াও আওমোরি, ইয়োতা সহ প্রশান্ত মহাসাগর উপকূল জুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানায় উপকূলে 10 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে, তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের 13শ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী খুরশিদ আলম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মাহফেজখানা বিভাগের পরিচালক ডক্টর তপন কুমার বাগচি। আয়োজনে সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক শামীম হোসেন উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ গণবিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে AIUB 2-0 গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং গণবিশ্ববিদ্যালয় 4-1 ব্যবধানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। পরাগ আরমানের রিপোর্ট। প্রতিযোগিতার শেষ চারে ওঠার ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB ছিল ফেভারিট, তবে পচা সম্মুখে পা কাটার ভয়ও ছিল তাদের। কিন্তু সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় গত আসরের রানার্স আপ AIUB। খেলা শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার ASM হাসান জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলার জন্যই তাদের এই আয়োজন। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক বলেন, ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট চালানো গেলে ছাত্ররা উপকৃত হবে। আমাদের ইস্পাহানির চাচ্ছে সারা বাংলাদেশের যুবক সমাজ, যুবক ছেলেরা যেন এই খেলাধুলার সাথে আরও বেশি পার্টিসিপেট হয় এবং সামনের দিনগুলিতে আমরা আরও বৃহত্তর পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে প্রাণ সঞ্চার হচ্ছে, ঢাকায়, ঢাকার বাইরে পুরো বাংলাদেশব্যাপী এটার আলোড়ন সৃষ্টি হয়েছে। তো এই টুর্নামেন্টটি কন্টিনিউ করতে পারলে ছাত্রদের জন্য, ফুটবলের জন্য মঙ্গল হবে। শেষ কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কোনো পাত্তাই দেয়নি টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয়। 4-1 গোলের জয়ে শেষ দল হিসেবে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। জয়ী AIUBর ম্যাচ সেরা ওমর ফারুক মিঠু এবং গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু জানান, তাদের লক্ষ্য টুর্নামেন্ট সেরা হওয়া। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। আগামী 13 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সেমিফাইনাল খেলাগুলো, আর 15 ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। 13শ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিএসের ভাষণ রেকর্ড বুধবার, BTV-কে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। ধর্মভিত্তিক রাজনীতি করলেও ধর্মের অপব্যবহার করবেন না জামাত, মন্তব্য ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় গেলে সব দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ভোট হলে সেটা হবে মব কালচার, মন্তব্য আনিসুল ইসলাম মাহমুদের। নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ। এবং রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।